দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি দলগুলোর হিসেব নিকেশ বদলে যাচ্ছে? এনসিপির নেতাদের ক্রমাগত বাড়ছে হুমকি-ধামকি, আর জোট গঠনে দলগুলোকে নিয়ে এক ধরনের টানাটানি চলছে। তাহলে কি নির্বাচনী সবকিছুর শেষ সমাধান? এনসিপির নেতাদের এই ধুমকি-ধামকির কারণ আসলে কি? এসব নিয়ে আজকের আলোচনায় আমাদের অতিথি নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর প্রথম আলোর আজকের বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি আজকের বার্তা কক্ষের অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এনসিপি নেতা সার্জিস আলম তিনি পঞ্চগড় জেলায় শেরেবাংলা নগরের পার্ক সংলগ্ন একটা জায়গায় বক্তৃতা করছিলেন এবং সেখানে বিদ্যুৎ চলে যায় বক্তৃতা করার সময়, এবং তিনি যা বলেছেন তা অনেকটা এরকম যে এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ চলে গেছে, এটা নিয়ে তিনি খুব ক্ষিপ্ত হয়েছেন। সবশেষ তিনি বলছেন, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব, কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম সব জায়গায় এসেছে। মানে রাজনৈতিক ভাষা প্রয়োগের ক্ষেত্রে অনেকটা অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি মনে হয়, এবং এই অধ্যত্বের পেছনে আপনি কিছু দেখেন কিনা? লম্বা চড়া কথা বলতে হবে কিন্তু। কেন জানেন, আমি ফল অফ বার্লিন দেখেছিলাম, ওয়ার্ল্ড ওয়ারের উপরে তখন অনেক ছবি দেখাতো আমাদের ইউনিভার্সিটি লাইফে। মানে হিটলারকে একটা উন্মাদের মতো দেখাতো। আমি হিটলারের মাইন্ড ক্যাম্প পড়েছি, তার জীবনের উপরে পড়বার চেষ্টা করেছি। উনি ঠিক কতখানি উন্মাদ টাইপের ছিলেন আমি জানি না, কিন্তু সমগ্র বিশ্ব জয় করবার যে কথা উনি ভাবতেন সেটা তো একটা উন্মাদনা বটেই। এবং বলতেন যে উনি শেষে যে আত্মহত্যা করলেন সেটাও একটা উন্মত্ততারই প্রকাশ। উনি যেরকম করে সব অ্যাটাক করতে বলতেন, বিশেষ করে রাশিয়াতে তার যে পরাজয় হলো, সব কিছু মিলে রাজনীতি কেন, আমি বলবো যে সমস্ত ক্ষেত্রে, আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি যদি আপনার মেজাজকে কন্ট্রোল করতে না পারেন, আপনি জীবনে কোনো ভালো কাজ করতে পারবেন না। কথাটা শুনতে সহজ, হয়তো পালন করতে কঠিন, কিন্তু এর চাইতে সত্যি কথা কিছু নেই। রাজনীতি বিষয়টা কি, আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, সেটা নিয়ে আপনি একটা অর্গানাইজেশন করার চেষ্টা করেন, মানুষকে জড়ো করেন। সেই চিন্তা যদি উন্নত হয়, পরিশীলিত হয়, জনগণের কল্যাণের হয়, সমস্ত মানুষকে সেটা বোঝাবেন, তারা বুঝে আপনার পক্ষে দাঁড়াবে, আপনার রাজনীতি জিতবে এইভাবে। তার মানে আপনার কথাও হতে হবে সুন্দর, কনভিন্সিং, অন্যকে বিশ্বাস করতে পারে, ভালো লাগে শুনতে। আমার শিক্ষক ছিলেন প্রফেসর সৈয়দ আলী হাসান, কবি, জি, মারা গেছেন অনেক আগে। ওনার একটা কবিতার কথা বলি, প্রথম লাইন ছিল, আমার কথামালাকে যদি আমি পাখির পালকের মতো সাজাতে পারতাম তাহলে আমি তোমার কাছে পৌঁছতে পারতাম। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিবেদিত কবিতা। বাহ, খুব সুন্দর। মানে আমি এখনো মনে রাখি, কেন জানেন, কোনো সন্দেহ নাই যে রবীন্দ্রনাথের মতো বাংলা ভাষাকে এত সমৃদ্ধ তো কেউ করেনি। বাংলা ভাষা একভাবে উনি একটা বিরাট অংশ নির্মাণ করেছেন। এবং সৈয়দ আলী হাসান, মানে আপনাদের মনে থাকবার কথা নয়, খুব দরাজ একটা কণ্ঠ ছিল, মধুর, ভরাট, আবৃত্তি করতে সুন্দর, কবিতা লিখতেন ভালো। এবং যেটা আমি বলতাম, যেটা আমি একটা ম্যাগাজিন বার করেছিলাম, তার মধ্যে লিখেছে কথাগুলো আবার বলি, পাখির পালক মানেই সুন্দর। একটা পাখির গায়ে হাত দিতে থাকেন, আপনার হাত বসতেই লাগবে, আপনার একটা ফিলিংই হবে খুব চমৎকার। তো সেই অর্থে আমি মনে করি আপনার কথা যদি এরকম শুদ্ধ হয়, আপনি মানুষকে বোঝাতে পারবেন। আমি এখন সার্জিস আলমে যে কথা আপনি শোনালেন, জি, আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। মানে এরকম কথা আওয়ামী লীগের আমলে আমি শুনেছিলাম। জিল্লুর রহমান সাহেব মারা গেছেন, আমার গুরুজনই বলবো, আমি সম্মান করি তাকে আমি, কিন্তু তখন বক্তৃতা করতো মুজিববাদের বিরুদ্ধে কথা বলে জিব্বা কেটে ফেলবো। দেখেন ওদেরই জিব্বা শেষ হয়ে গেছে, কথা বলতে পারে না, একেবারে হুমকি, সরাসরি। এইরকম বাগাড়ম্বর, দম্ভ, হুমকি দেওয়া, এগুলো কোনোদিনও কাজে লাগে না, কাজে লাগেনি আখেরে। যখন ক্ষমতায় আছেন তখন খুব এই দাপট দেখাতে পারেন, কিন্তু যখনই আপনার ভাটার টান লাগবে, তখন এত তাড়াতাড়ি টান লাগবে আপনার সব দিয়ে চলে যাবে। মান্না ভাই, আপনি দুটো জিনিস বলেছেন। একটা হচ্ছে প্রথমে যে উদাহরণ দিয়েছেন সেটি হচ্ছে হিটলারের একটা বক্তব্য দিয়ে, মানে তার অবস্থানকে নিয়ে ব্যাখ্যা করে, সেটার সঙ্গে তুলনা করলেন কিনা আমি জানি না। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের কথা আপনি বলেছেন যে এইরকম কথা শোনা যেত আওয়ামী লীগের আমলে, তিনিও তো ছাত্রলীগের মধ্যে ছিলেন, আসলে সেইটা মিন করে কিনা। আমি তারই বক্তব্যের আর একটা অংশ বলছি যে আপনাদের স্পষ্ট করে বলতে চাই, সার্জিস আলম এই লং মার্চেই তিনি বলেছেন
যে এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখান। মাঝখান দিয়ে ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ। মানে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমার কাছে যেটা মনে হলো, আপনার সেটি মনে হয় কিনা যে রাজনীতিবিদদের টার্গেট করা হচ্ছে এবং যেটা মিন করা হচ্ছে সেটা আসলে বিএনপিকে টার্গেট করে নির্বাচনের আগে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে কিনা? না, আমি সার্জিস আলমকে সরি তাকে আমি ছোট করতে চাই না, কিন্তু তারপর তার এই কথার গুরুত্ব আমি অত বড় করে দেখতে চাই না। তার কথার এই রকম কোনো আসর রাজনীতি আসলে পড়বে না। কারণ আপনি দেখেন, এই যে 14 মাস সময়ের মধ্যে রাজনীতিবিদরা তো ক্ষমতায় যায়নি, দায়িত্ব পায়নি, কিছুই করেনি, তারা দায়িত্ব পেয়েছে এবং তাদের নামে বিশেষ করে অভিযোগ, উপদেষ্টাদের মধ্যে যারা শিক্ষার্থী জুনিয়র, এদের নামে প্রচন্ড দুর্নীতির অভিযোগ হয়েছে, ওপেনলি বলেছে, তারা নিজেরা বলেছে এবং সেই জন্য তাদের এগেস্টে দাবি উঠেছে, এগুলো কিন্তু কোনোটারই জবাব দেওয়া হয়নি। তো এখন যদি বলে যে রাজনীতিবিদদের ছেলেরা কেউ মারা যায়নি, তো ঢাকা ইউনিভার্সিটি তো একটা ছেলেও মারা যায়নি। ঢাকা ইউনিভার্সিটি তো সবচাইতে বেশি গৌরবের তিলক তাদের কপালে গেছে, মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেশি, তাদের কপালে তো তিলক লাগেনি। এইসব তুলনা না অভ্যুত্থানের পরে, আন্দোলনের পরে এক ধরনের ছোট লোকি মানসিকতার পরিচয়। আপনি কেন আরেকজনকে ছোট করতে চাচ্ছেন বা নিজেকে কেন বড় করতে চাচ্ছেন জোর করে? যা হয়েছে তা তো আমরা দেখেছি। সেই অবিস্মরণীয় ঘটনার জন্যে আপনি যদি কোনো মূল্য দেন, কোনো অবদান স্বীকার করেন, তাহলে সেই সমস্ত মানুষগুলো করবেন যারাই জীবন দিয়েছেন এবং সামগ্রিকভাবে সেই জনগোষ্ঠী যারা এই আন্দোলনটা করেছে। আমরা কিন্তু আশা করেছিলাম, আমরা বলতে ধরেন শুধু আমি আমার কথা বলছি না, মানে রাজনীতিবিদরা সাধারণভাবে না, সাধারণভাবে মানুষ এদের কাছে পরিবর্তনটা আশা করেছিল। ওরা যখন স্লোগান দিয়েছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, অনেক মানুষ মনে করেছে যেই কাজ রাজনৈতিক দল এতগুলো বছর করতে পারেনি, হয়তো এই তরুণরা পারবে। তাহলে সমস্যাটা কি? মানে যতদিন বৈষম্যহীন ছিল ততদিন একরকম। আমি কেন বলছি, এনসিপির আরেকজন নেতা সামান্তা শারমিন, তিনি সমন্বয়কারীও, সেটার এখন যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। এই অন্তর্বর্তী আমি এতক্ষণ যেটা আলোচনা হলো সেখানে কিন্তু রাজনীতিবিদদের এবং বিশেষ করে সেই অঞ্চলের সিন্ডিকেটকারী, চোরাচালানকারী এই ধরনের বলে তাদেরকে গালাগালি করা হয়েছে এবং রাজনৈতিক মানে পলিটিক্যাল এমন একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে যেটি আমাদের পত্রিকাগুলোতে সেই শব্দটা লিখেননি পর্যন্ত। তিনি জনপরিসরেই বলেছেন। এটি গেল সার্জিস আলমের কথা। আর সামান্তা শারমিন যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ শেষ করে রেখেছেন। এই ইন্টারিম গভর্নমেন্টও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে তাদের বক্তব্য। মানে ওরা উনি রাজনীতিবিদদের আক্রমণ করেছেন। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সকল, এখানে আমি এই জায়গাটা একটু গুরুত্ব দিব, প্রত্যেক উপদেষ্টা। সেটা আসলে তাতে ইনক্লুডিং প্রধান উপদেষ্টাও হয়। সেই বক্তব্যটার সাথে আপনি কতটা একমত বা দ্বিমত পোষণ করেন? একটা রাজনৈতিক দলের নাম লেখালেই আপনি রাজনীতিবিদ হয়ে যান না। রাজনীতি করেন বললেই আপনি রাজনীতি করতে পারেন তা বোঝায় না। এই কথাটা একেবারে আমি বলবো যে সর্বৈবর অরাজনৈতিক কথা। প্রত্যেকটা উপদেষ্টা এটা আঁকে গুছিয়েছেন। এর আগে তাদের এক নেতা বলেছেন যে সব সেফ এক্সিটের ধান্দা করে বেড়াচ্ছে, এবং সেটার উপরে আর এক উপদেষ্টা বলেছেন যে উনি যেটা বললেন তার প্রমাণ দিতে হবে কারা কারা করেছে। নিজের কথা বলেছে, আমি তো করি, আমার কোনো সেফ এক্সিটের দরকার নেই। আরো কোনো কোনো উপদেষ্টা বলেছেন। এখন উপদেষ্টারা কিন্তু বলতেই পারেন অনেকেই যে আমরা তো আখের গোছাইনি, দেখাতেই পারবে না, তখন কি করবে এরা? মানে মানুষের কাছে খুব খেলো হওয়ার এটা একটা খুব প্রকৃষ্ট উপায়। স্বরাষ্ট্র উপদেষ্টা এটা মানে আপনি এর আগের যেটি বলেন সেটি পরিবেশ উপদেষ্টা বলেছিলেন যে এটা দেখাতে হবে। আর আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই সংবাদটাও এসছে পত্রিকাগুলোতে যে তিনি বলেছেন আমি কেন সেফ এক্সিট নিব বা আমি কেন পালাবো, আমার ছেলেমেয়েরাও পর্যন্ত এদেশে থাকে, সেই বিষয়গুলো তিনি নিশ্চিত করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে এটাও একটা এক ধরনের চ্যালেঞ্জ আমার মনে হয়। বরঞ্চ আমি একটা কথা বলি, অনেক বিতর্ক তর্ক ঝগড়াঝাটির পরেও যদি দেশে একটা মোটামুটি গ্রহণযোগ্য গুণমানসম্পন্ন নির্বাচন হয়, দিস গভর্নমেন্ট উইল গো ডাউন ইন হিস্ট্রি। ওটা একটা নতুন জিনিস তৈরির একটা জায়গা তৈরি করে দেবে। এটা হচ্ছে আপনার বক্তব্য নির্বাচন কেন্দ্রে। এবং নির্বাচন নিয়ে আমি দেখছি যে সব ধরনের আলোচনা এগোচ্ছে এবং নির্বাচনের জন্য দলগুলোর ভেতরে এক ধরনের মানে প্রচেষ্টা, দৌড়ঝাঁপ এটা লক্ষ্য করা যাচ্ছে অনেক ধরনের। সবচেয়ে বড় কথা খেয়াল করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এরা আরেকবার ক্ষমতার জন্য কিছুই করেনি। আমি তো একদম
ডে 1 থেকে বলছি যে এরাই গভর্নমেন্ট নয়, যে তারা ধান্দা করে আবার ক্ষমতায় যাবে। আমি হাজারটা সমালোচনা তাদের করি, আমি মনে করি তারা বহু ক্ষেত্রে ব্যর্থ। কোন কোন উপদেষ্টার আমি হয়তো অভিযোগ দেওয়া যাবে, তাও বানি। কিন্তু যারা অভিযোগ তুলছেন তাদের বন্ধু বান্ধবদের সম্পর্কে সেই সব অভিযোগ বেশি উঠছে, পত্রপত্রিকায় দেখছি এনসিপির বিরুদ্ধে এসেছে। সেই ক্ষেত্রে মানে এই ধরনের কথাবার্তা বলে নিজেদের গায়ের ঝাল মেটাতে পারছেন হয়তো, কিন্তু এতে রাজনীতির কোনো অগ্রগতি হবে না। বরঞ্চ যেই সম্ভাবনা তারা তৈরি করেছিলেন সেই সম্ভাবনা ধ্বংস করে দিয়েছেন তারা, এরকম লাগছে আমার কাছে। আপনি যেটা বললেন সেই জায়গাটায় আমি এভাবে বলতে চাই যে সরকারের যে সবসময় তারা বলেন যে তাদের যে 3 প্রায়োরিটি, সবচেয়ে বেশি 3 প্রায়োরিটিজ, সেটার মধ্যে নির্বাচন একটি, আর অন্য দুটি হচ্ছে বিচার এবং সংস্কার। তো নির্বাচনের ক্ষেত্রে এখন কথাবার্তা বেশি হচ্ছে এবং দলগুলো সেরকম প্রস্তুতি যাচ্ছে। কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটি সরাসরি বাক্যটা যদি বলে এরকম, দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, মানে কোর্ট, দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে পুরো দেশটাকে একটা নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলো, অথচ আমরা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করলাম না। তো মানে কোন আকাঙ্ক্ষাটা, মানে নির্বাচন কি তাহলে? এটি সামান্তা শারমিনের বক্তব্য এনসিপির পক্ষ থেকে। তো এই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কি তাহলে তারা চাইছিলেন না, নাকি এখন যে সময়টাতে নির্বাচনের তারিখ ঘোষণা করা আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেটি আসলে মানে আপনাদের সাথে তো বৈঠক বিষয়টাই তারা বোঝেন না। লড়াইটা তো নির্বাচনের জন্য, সেটা ভালো নির্বাচন, গণতন্ত্রের জন্য লড়াইটা ছিল। আমরা এখন বলছি বা সাধারণ মানুষ বলছি এত লড়াই করছি, জীবন দিচ্ছি, ভাগ্য তো বদলাচ্ছে না, দেশ তো বদলাতে হবে। এটা আর একটা এজেন্ডা, এটার সাথে রিলেটেড, একসাথে মিশে আছে। কিন্তু এটা করবার জন্য আপনার পাওয়ার তো লাগবে। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, সেই ইন্টারিম গভর্নমেন্ট তো 10 বছর মেয়াদে একটা পরিকল্পনা করতে পারবে না, এমনকি 5 বছরও করতে পারবে না তারা। সেই কারণে এই গভর্নমেন্টের প্রাইম টাস্ক হলো ইলেকশন করা। ধরেন আপনি যদি ডে 1 এই কথা বলতেন, যেরকম বিএনপি বলেছিল, তাতে বিএনপি ওয়াজ মিসআন্ডারস্টুড। কিন্তু যখন আমি বলছি, আমি মিসআন্ডারস্টুড হচ্ছি না, বিকজ সবাই বোঝে যে আমি নির্বাচন মানে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছি না। বিএনপি যেটা স্টেক ছিল তারা বলাতে ভুল হয়েছে, কিন্তু বাকি মানুষ তো নির্বাচন চায়। এখন গ্রামে গঞ্জে যেখানে যান সর্বত্র নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন আমরা যে আলোচনাগুলো দেখলাম এখন পর্যন্ত পর্যালোচনা করে, আমাদের একটি সংবাদে এসছে, আমরা একটা রিপোর্টও করেছি, অর্থাৎ প্রথম আলোতে, সেখানে একটি দেখা যাচ্ছে যে বিএনপির সাথেও বিভিন্ন রকম বৈঠক হচ্ছে, মানে আন্তঃদলীয়, এক একটা দলের সাথে আরেক দলের, আবার একই সাথে জামাতও বিভিন্ন দলের সাথে করছে। আমার প্রশ্নটা এরকম যে দুই দলেরই আমরা যে তালিকা দেখেছি সেইখানে এনসিপির নাম আছে, যে বিএনপির সাথেও এনসিপির কথাবার্তা হচ্ছে, তারা সেই দিকে যাবে কিনা, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, আবার জামাতের সাথেও তারা যাবে কিনা এরকম কথা আছে। আপনি গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি বা গণ অধিকার পরিষদের সাথে আপনার দলেরও একটা বৈঠক হয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটা আসলে কেমন, এবং এই মানে দুই দিকে যে জোট হতে যাচ্ছে সেটা কিছুটা পরিষ্কার হচ্ছে বলে মনে করেন কিনা? একটি হচ্ছে বিএনপি পন্থী বা বিএনপি দলের নেতৃত্বে, আরেকটি হচ্ছে জামাতের নেতৃত্বে। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি, এই যে সমালোচনাগুলো আমি করছি, সমালোচনা আমি সবসময় মনে করি আপনার ভালোর জন্যই করছি। আপনাকে যখন আমি সমালোচনা করছি আপনার ভালোর জন্য করছি, গাল দিচ্ছি না তো, আপনাকে কাঠগড়ে দাঁড় করাচ্ছি না, বলছি এটা ভুল, এভাবে বলা উচিত, এরকম বলা উচিত, কাজ উচ্চারণ সব মিলেই বলছি সেই অর্থে। এবং তার চেয়েও একটা বড় বিষয় আছে, এত বড় অভ্যুত্থানে যারা বিজয় এনে দিল সেই শিক্ষার্থীদের প্রতি এখনো, ইনস্পাইট অফ অল দিস, আই এম রেসপেক্টফুল। আমি চাই যে তারা একটা কারেক্ট পথে আসুক। অতএব তাদেরকে কেউ যদি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমি খুশি আছি, আমরাও বসছি সেরকম করে। আমাদের অ্যাপ্রোচটা যদিও ঠিক করে এজেন্ডা ফিক্স করেছিল না। আশ্রম আব্দুর রব অসুস্থ, তাকে আমরা মাঝে মাঝে দেখতে যাই, ওনার স্ত্রী আমাদের দাওয়াত করেছেন খাওয়াবে, ওদেরকেও দাওয়াত করবে, ঠিক আছে আমরা গেছি, কথায় কথা হয়েছে অনেক, রাত 12টা পর্যন্ত প্রায় আমরা কথা বলেছি, রাজনীতি নিশ্চয়ই রাজনৈতিক অবশ্যই হয়েছে। আমরা কিন্তু বলেছি যে তোমরা বয়সের, তারুণ্যের, আবেগের আতিশয্যে যেগুলো করছো এটা কিন্তু পলিটিক্স না, তোমাদের ন্যারেটিভই এখনো ক্লিয়ার না, তোমরা কি চাচ্ছ। মানে আমাদের সমালোচনা যেগুলো আছে সেগুলো তাদেরকে বলেছি, তাদের যে নেতারা ছিলেন তারা কিন্তু সেটা অ্যাগ্রি করেছেন। আমরা তাদেরকে এটা বলেছি যে মানুষ স্বপ্ন দেখতে চাইছিল, অনেক মানুষ আছে যারা মনে করে যে এই 54 বছরে কিছু হয়নি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতায় আসছে গুণগত কিছু করেনি, তোমরা তরুণরা যদি করো, এত বড় আশা যেখানে তোমাদের উপর তারা ধরে রেখেছে, সেই জায়গাতে কিন্তু তোমরা
অ্যাড্রেস করছো না। তারা তো অ্যাগ্রি করেছে। তাদের মধ্যে আবেগ আছে কিরকম, ধরেন একজন বলেছে আমরা মনে করি আবার একটা অভ্যুত্থান বিপ্লব লাগবে। আরে ভাই, বছরে বছরে গিয়ে বিপ্লব হবে নাকি? কিন্তু এইভাবে বলিনি, সেটাও বোঝাবার চেষ্টা করেছি। যারা যারা ছিলেন তাদের আচরণ বেশ ভালো লেগেছে। যদিও আজকে আমি ডেইলি স্টারে একটা নিউজ দেখেছি, তাদের সেন্ট্রাল কমিটি মিটিংয়ে 50% বলেছে বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করতে। তারা বিএনপির সমালোচনা করে এত কথা বলছে, আবার তাদের সাথে নির্বাচনে অ্যালায়েন্স করতে চায়। তার মানে এটাও একটা বিরাট পলিটিক্যাল ব্যাংক্রাপসি। অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব, সব মিলে এগুলো করছে। তারা যদি কাউকে মানতে চাইতো, পৃথিবীতে আপনার এখন সক্রেটিস বলেন আর প্লেটো বলেন, তাদেরও শিক্ষক আছেন। এরা কেউই কোনো জায়গা থেকে শিক্ষা নেই নিয়ে নিজেরাই অটোমেটিক শিক্ষক হয়ে যাননি, এরকম তো না। এদেরও শিক্ষার একটা দরকার ছিল, যে কিন্তু তারা ছাত্র হয়ে মনে করছে তারাই সবাইকে শিক্ষা দেবে, এবং সেরকম এখনো করছে। ফলশ্রুতি কিন্তু তারা বুঝবে, তারা নিজেরা মানুষ কিংবা মানুষ স্বীকার করছে যে তারা এখন কয়েকটা নমিনেশনের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে। এখন আপনি যেটা বললেন বিএনপির কাছে, একইভাবে আরেকটি আলোচনা এসেছে সামনে, সেটি হচ্ছে জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার কথা। মানে জোট না সমঝোতা, এটাতে আসলে এই চেষ্টাটা তারা করেছে এতদিন। আচ্ছা, তাদের সাথে তারা ইনভলভ ছিল, তাদের অনুষ্ঠানে শিবিরের ব্যাপক সংখ্যক উপস্থিতি ছিল। এই যে রেস কোর্সে যেটা করলো সৌরদ্দারে, সেখানেও করেছিল। কিন্তু আমি পরবর্তীকালে শুনেছি, দেখেছি এবং বুঝেছি তারা একটা ডিস্টেন্স মেনটেন করতে চাই। হয়েছে কি, এই তারুণ্য কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারছে না। তাদের তখন মনে হচ্ছে এই মুক্তিযুদ্ধে যাদের সাথে আমরা ছিলাম, ঠিক আছে, এই অভ্যুত্থানে তারা বিরাট ভূমিকা রেখেছে, তার জন্য তাদেরকে আমরা সম্মান করছি, কিন্তু ওই যে অভ্যুত্থান ছিল, জনযুদ্ধ যেটা ছিল, সেই জায়গায় তাদের ভূমিকা তো নেগেটিভ ছিল। মানুষ তো এটা নেবে না, তখন তারা ডিসচার্জ তৈরি করেছে। আমি এখন পর্যন্ত তাই দেখছি, জামাতের সাথে তাদের কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। এটার কারণটা কি এই যে মতাদর্শগত বিষয়, নাকি এটা হচ্ছে ট্যাগ যাতে না লাগে, জামাতের ট্যাগ? আমি প্রধানত দ্বিতীয়টা মনে করি, ট্যাগ। মতাদর্শগত বিষয় হলে সেটা কিন্তু জামাতের সাথে লড়াইটা শুধু মুক্তিযুদ্ধের বিষয় এখন নয়, এখন নয়। আমি বলছি মুক্তিযুদ্ধের বিষয় তো বটেই, কিন্তু এখনকার এই প্রজন্ম যদি বলে আমরা তো ওই সময় ছিলাম না, আমরা কি করব, তো তার প্রশ্ন পাল্টা প্রশ্ন আপনি করতে পারেন, আপনি ছিলেন না, কিন্তু আপনি যাদের আদর্শ অনুসরণ করছেন তারা তো ছিল, তাদেরকে ক্রিটিসাইজ করেন, তাদের জবাব দিতে পারবে না, তারা গাইগুই করবে। কিন্তু এই প্রজন্ম মনে করছে এদেরকে তো ভোট দেওয়া যায়, এজন্য ডাকসুতে জিতেছে তারা। এই বাস্তবটা আবার আপনাকে স্বীকার করতে হবে, যে অনেক সময় হতে পারে যে ইতিহাসের একটা পাতা চাপাই পড়ে গেল, সময়ের বিবর্তনে নতুন পাতা উন্মোচিত হয়েছে, মানুষ আর পুরনো পাতাটা খুলে দেখছে না। হতেও পারে, আজকে আমি ইন্ডিকেশন দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে এরকম ঘটনা হয়েছে। আপনি বরফ যুগ এখন আলোচনা করছেন, প্রস্তর যুগ আলোচনা করছেন না। সেরকম করেই ধরেন পাকিস্তানের ইতিহাসও তো আমরা আগে বলছি না, কিন্তু আওয়ামী লীগ মানে পাকিস্তানের অত্যাচার নির্যাতনই বক্তৃতার ব্যাপারটা ছিল। এইখানে এই পরিবর্তনটা হয়েছে। আমি মনে করি যে মানে তারুণ্য ইনস্পাইট অফ এভরিথিং মুক্তিযুদ্ধকে তাদের অহংকার মনে করে, তাদের পরিচিতি মনে করে, তাদের পতাকা মনে করে। কিন্তু দেখতে গেলে গালির মধ্যে পতাকা দেয় বাংলাদেশের, বিরাট চেতনা না? কিন্তু সেইটাকে কি এভাবে ধরা যায় যে তারা আসলে ট্যাগের ভয়ে যাচ্ছে না, কিন্তু তাদের সাথে যেতে খুব একটা সমস্যা ছিল না, বা ওই জিনিসটা ৭১-এর বিষয়টা এখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, নাকি ট্যাগ দিলে অন্য মানুষ ভোট দিবে না? ওই রকম করে আমি বলতে পারবো না, কারণ আমি ওদের সাথে কথা বলি আলাদা করে, তোমরা কি মনে করো এটা করলে। কিন্তু তাদের অন্যদের সাথে কথা বলাটা শুনেছি যতখানি, বা এমনিতে যে আচরণটা দেখছি, তাতে আমার মনে হচ্ছে যে তারা জামাতের সাথে ট্যাগড হতে চায় না, এটাই মনে করেছি আমি। আচ্ছা, এবারে আসি যে প্রার্থীর যে হিসাব নিকেশ, অনেকে কেউ ১০০ আসন ছাড়ছে কোন জোট, কোন আসন ১৫০ আসনে প্রার্থী দিয়ে বসে থাকছে, এরকম বিভিন্ন রকম তথ্য এখন আসছে। এটা হয়তো কমা বাড়া হবে নির্বাচন যত কাছে আসবে। প্রশ্ন হচ্ছে বিএনপি যদি এনসিপিকে কোনো আসনে ছাড় দেয়, ধরে নিলাম কোন আসনে তাদের সাথে একটা, যেটাকে রাজনৈতিক সমঝোতা বলা হয়, তাহলে সেখানে যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যান, তাতেও কি তারা আসলে বিপদগ্রস্ত হবে কিনা? কারা? বিএনপি? না, বিএনপি যদি এনসিপির কোনো প্রার্থীকে ছাড় দেয় কোনো আসনে, তাদের প্রার্থী না দেয়, কিন্তু সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেল, আবার সেখানে জামাতের প্রার্থীও থাকলো। স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে কোনো লাভ নেই, কিন্তু জামাত যদি দাঁড়ায় তাহলে লড়াইটা জামাতের সাথে তাদের হবে।
এরা জামাতের বিরুদ্ধে সেই ক্ষেত্রে খুব শক্তিশালী ক্যান্ডিডেট হবে না। তার এগেনস্টে বিএনপির যে সেখানে সাংগঠনিক শক্তি সেটা পুরোপুরি ওই প্রার্থীর পক্ষে, এনসিপি প্রার্থীর পক্ষে কতখানি দাঁড়াবে সেটা দেখতে হবে। এরকম করে অ্যাসেস করা যাবে না এখন। এখন জাতীয় পর্যায়ে এই দলটাকে নিয়ে মানে বিভিন্ন জায়গায় টানাটানি বা আলোচনার মধ্যে আছে, এটা বলা যায় যে এটা আসলে আদর্শগত কারণে নাকি ২৪-এর যে গণঅভ্যুত্থান সেটার স্পিরিটটাকে ধরতে চাচ্ছে সবাই, এটা আপনি মনে করেন? কারণ আমি এই পার্সপেক্টিভে কথাটি বলছি যে মাত্র কিছুদিন আগে, এখন থেকে বছর দেড়েক আগে বিশাল উত্তেজনা, মানে ২৪-এর গণঅভ্যুত্থানের সময় এই ছাত্রদের সবাই আলোচনা করছে সেটাকে নিয়ে। কিন্তু ১ বছর পরেই যে নির্বাচন হলো, যদিও ক্যাম্পাসে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরের আমরা ফলাফল পেয়েছি, সামনে রাজশাহী এবং চট্টগ্রামে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই ১ বছরের মধ্যে এনসিপি বা তাদের যে ছাত্র সংগঠন, তাদের তো প্যানেল ছিল, সেই প্যানেলে তো জয় জয়কার থাকার কথা ছিল। তারা তো ছাত্র বয়সের খুবই কাছাকাছি এনসিপির যারা নেতারাও, তাই না? ইনস্পাইট অফ অন্য দলগুলো। মানে আজকে যেগুলো পড়লেন না, নিউজগুলো দেখলে, আমি তো যেহেতু অন্য কাজে ছিল আমি দেখি নাই, এই আচরণ তো তারা শুরু থেকেই করছে বলে আমি মনে করি। জি, এই কনস্টিটিউশন ফেলে দাও, ফেলে দাও, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক করতে হবে। ফার্স্ট রিপাবলিকে কেউ বোঝে না, সেকেন্ড রিপাবলিক। অদ্ভুত অদ্ভুত কথা বলেছে, ডিস্টেন্স বেড়েছে। তারপরে কথা হচ্ছে কি, কৃতিত্ব এককভাবে দাবি করা, ল্যাঙ্গুয়েজটা মানে তাও একটু শোভন করে বলেছে, খুঁটিও ভাঙতে পারো নাই। আমার কাছে আরো বাজে ভাবে এটা মিনিংটা বোঝায়। তো এগুলো মানুষ পছন্দ করে নেই, ছাত্ররাও পছন্দ করে নেই। ঠিক ওরই পাশে যদি একটা শিক্ষক বা একটা শিক্ষার্থী খুবই পরিশীলিত কিন্তু তার ন্যারেটিভ ক্লিয়ার থাকে, তো শিক্ষার্থী সাধারণত তাকে গ্রহণ করবে। অতএব তারা ভোট পায়নি। এরাই যে আগামী দিনের দিশারি হবে তা তো মনে করতে পারে নাই, কেউ মনে করে না এখন। অতএব তারা হেরে গেছে, এটা খুব স্বাভাবিক। এখনো যদি তারা বুঝে আবার ঘুরে দাঁড়ায়, হুইচ উইল বি ভেরি ডিফিকাল্ট, হয়তো হতে পারে। আর আমি একটা কথা বলি, মানে হয় কি জানেন, আমাদের মিডিয়াতে এক ধরনের ক্রেজ হয়, ক্যান্ডিডেট নিয়ে শুরু হয়ে গেছে। অথচ হবার কথা ছিল কি, এই অভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে হোয়াট ইজ দ্য প্রোগ্রাম দ্যাট সত্যি সত্যি নতুন বাংলাদেশ গড়তে পারেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারেন, কি কি করলে? কোন আলোচনাই তো নাই সেটার। কিভাবে নতুন হবে? হ্যাঁ, নতুন হবে কিভাবে? আমি দুর্নীতি দূর করবো কিভাবে? দুর্নীতি দূর করতে পারি, সেই আলোচনাটাকে আপনি দেখেন, আমরা দেখি না। কিন্তু এরকম দেখছি না তো, তাই আমি বলছি, আমি চেষ্টা করছি। আমি মনে করি, ধর আমি গ্রামের মধ্যে জনসভা করে বলি যে ভিজিএফ চুরি বন্ধ করে দিতে পারি, ডেটাবেস করেন, সে অনুযায়ী টেলিগ্রাফি ট্রান্সফার করবো মানি, এক্সপ্লেন করে বলি। আমি খুব কমের মধ্যে বললাম। ওইভাবে আপনি রিলিফ চুরি, ভিজিএফ চুরি, বৃদ্ধ ভাতা চুরি, মহিলা ভাতা চুরি, বেকার ভাতা চুরি সব বন্ধ করে দিতে পারেন। সমস্ত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, এমপিদের চুরি বন্ধ করে দিতে পারেন আপনি যদি এটাকে ডিজিটালাইজ করেন। রাইট, এটার সাথে এটা শুনতে ভালো লাগছে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই আমরা শেষের দিকে, সেটি হচ্ছে যে পিআর নিয়ে বেশ ২ দফা আলোচনা হলো এবং জামাত সহ কয়েকটা দল একসাথে, আপনি জানেন যে প্রথম দফায় তারা একেবারে মাঠে নামলো আন্দোলন করতে, পরের আন্দোলনটা একটু ঝিমিয়ে গেল, এখন শোনা যাচ্ছে না ৬-৭টি দল। এবং এখন বিএনপির দেখছি এটা নিয়ে বক্তব্য দিয়েছে, এবং আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পিআর পদ্ধতি দেশের মানুষ বোঝে না। একটি রাজনৈতিক দল, অর্থাৎ আমি অনুমান করতে পারি এটা জামাতকে বলা হয়েছে, পদ্ধতির কথা বলছে, সেটার জন্য আন্দোলন করছে। এর মূল লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা। আপনার মনে হয় কিনা যে বিএনপি চাচ্ছে এটা স্পষ্ট, কিন্তু জামাত বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে ভেতরে ভেতরে? বিএনপি যেটা বলছে সেটাও আমি আবার পরিপূর্ণভাবে সমর্থন করতে পারবো না, সেটা আমি একটু ব্যাখ্যা করবো, সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগবে না। কথা হচ্ছে পিআর টোটালি ডিসকোয়ালিফাইড এর উপরে বলা তো ঠিক নয়। কোথাও কোথাও তো পিআর পদ্ধতি চলছে। আমাদের এইখানে মানুষ এটা বোঝে না, মানুষের কাছে নিয়েই যাওয়া হয়নি। জামাত এই 14 মাসের 12 মাস বসেছিল, হঠাৎ শেষের 2 মাস হুড়স্থুল লাগিয়ে দিলে তো হলো না। আমি তাদের কয়েকজনকে বলেছি, আমি আমার এলাকায় জিজ্ঞেস করেছি পিআর বোঝে মানুষ? এর তাগা থেকে এটা কি জিনিস? কোনো জায়গাতে মানুষ পিআর বোঝে না, তাহলে এটা হবে কিরকম করে? তার উপরে তারা বিক্ষোভ মিছিল দেয় এবং সংখ্যানুপাতিক এই সমস্ত শব্দ সাধারণ ভোটারদের কাছে বলার তো যায়নি, ফলে এটা হবে না। কিন্তু এইটা বলে জামাত নির্বাচন পিছিয়ে দিতে চায়, এরকম কোনো মুভ আমার কাছে মনে হয়নি। এটা তার একটা পয়েন্ট তৈরি করছে নিজেদেরকে ডিস্ট্রিবিউট করার। তাদের টার্গেট হচ্ছে তারা পাওয়ারে যেতে পারবে না, কিন্তু অপোজিশন হিসেবে, মেইন অপোজিশন হিসেবে নিজেদেরকে ডিফাইন করতে চায়। আমার কাছে তাই মনে হয়েছে। ওকে, এবার আসি একটু জাতীয় পার্টিকে নিয়ে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বক্তব্য রেখেছেন, এবং এইটা বক্তব্যটাকে যে তিনি আসলে গণ অধিকার পরিষদের হয়ে বক্তব্য দিলেও কয়েকদিন আগে আপনি জানেন যে গত 29শে আগস্ট রাতে
কাকরাইলে জাতীয় পার্টির সাথে যে সংঘর্ষ হয় সেখানে তাকে এক ধরনের আক্রমণের শিকার হলো। তারপরের পরম্পরা তো সবই জানেন। এখন প্রশ্নটা এরকম যে নুরুল হক নূর যেটি বলছেন যে জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হয়নি, সেটি জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে পেটালো তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন জাতীয় পার্টির ক্ষেত্রে। এটি আসলে ব্যক্তিগত অথবা গণ অধিকার পরিষদের শুধু বক্তব্য, নাকি আপনারা তো অনেকগুলো দল একসাথে বসেন, আপনাদেরও আসলে জাতীয় পার্টির ক্ষেত্রে যে জাতীয় পার্টি বিরোধী তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং নিষিদ্ধ করতে হবে? গণ অধিকার পরিষদ আমাদের সাথে ছিল, গণতন্ত্র মঞ্চে একসময় ছিল, তারা তো বেরিয়ে গেছে। তারপরে তাদের সাথে আমরা বসি না, মানে ওরাও বসে না, বসাবসি নাই, মত বিনিময় নাই, জানি না। এই যে এটা তারা করেছে, মানে এইটাও তারা তাদের মতো করেছে, কেন করেছে তা কিন্তু জানি না। তবে তাদের সেক্রেটারি রাশেদের সঙ্গে কথা বলেছি, তারা মনে করে যে আওয়ামী লীগ ব্যান হওয়ার পরে বা অ্যাক্টিভিটি বন্ধ হওয়ার পরে তাদের কাঁধে ভর দিয়ে আবার আসতে পারে, আসতে দেওয়া যাবে না। খুব সম্ভব মনে হয় না আমার কাছে এটা করে বিরাট কিছু হবে। তার চেয়ে বড় কথা হলো কি, ধরেন এইটা বিএনপি ঠিক বলে, আপনি রেজলিউশন দিয়ে কালাকানুন দিয়ে রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ না করতে পারলেই ভালো। এটা একটা ব্যাড প্রেসিডেন্স হতে পারে, পরবর্তী সময় জেনুইন একটা পার্টিকেও আপনি ব্যাড করে দিতে পারেন এটা দিয়ে। তো সেদিক থেকে এইটা যদি একদম প্রথম থেকে লড়াইটা করা হতো, তারা আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিও এই জায়গায় যেতে পারতো। সেটা না করে এখন এই ইস্যুটা তৈরি করাতে আমি ঠিক জানি না মানুষ কোন দিকে, কারণ আমার কাছে মনে হয়নি মানুষের কোনো আলোচনাতে নিয়েছে, তাই আমার মনে হয়নি। জাতীয় পার্টি কোনো হিসাবের মধ্যে নেই এখন। কিন্তু জাতীয় পার্টিকে তারা এতটা টার্গেট করছে, এর মধ্যে এরকম কোনো বিষয় আছে কিনা যে জাতীয় পার্টি যদি মাঠে থাকে তাহলে জামাত ছাড়া কখনো কখনো মনে হয় কিনা আপনার যে বাংলাদেশে তাদের বিভিন্ন সময় তাদের জেতার যে রেশিও যেভাবে ভোট পেয়েছে তাতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হয়ে উঠতে পারে কিনা? মানে যদি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ভোট যুক্ত করা যেতে পারে, আচ্ছা, তাহলে এটা তো নিশ্চয়ই বড় ব্যাপার হয়, সেটা একটা বিবেচনা পেতে পারে। সেই ভয় কি তাহলে জামায়াত ইসলামও করতে পারে, বা জামায়াত ইসলামের এর ভেতরে তাহলে জামাতেরই ভয় বেশি? এখন নূর কেন এত বেশি অ্যাক্টিভ হয়ে গেল তা আমি জানি না। এটা নূরের এজেন্ডা, তাহলে ধরতে হবে সে কেবল ইথিক্যালি এটা ফাইট করছে, কিন্তু সমস্ত ফাইটই তো আমরা ইথিক্যালি করছি না যেটা বিশ্বাস করবো। হ্যাঁ, এটাই কারণ, সেই কারণে আমি ওটা বলবো না। এটার মধ্যে আরো ইকুয়েশন থাকতে পারে, কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, পাওয়ার গেম থাকতে পারে, না হলে এটাকে মানে আনকোয়ালিফাইড সাপোর্ট দেওয়ার মতো বিষয় নেই। আমরা নূরের উপর যে অত্যাচারটা হয়েছে তার তীব্র নিন্দা করেছি, এখনো করছি, কিন্তু এই লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই মনে করে এটাকে সমর্থন করবার কোনো যুক্তি পাইনি। এবারে আসি যে আপনি এর মধ্যে জেনেছেন যে আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় সামরিক বাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে যে পরোয়ানা জারি করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে যে বিএনপি বলছে যে কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের দায় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হবে, এটি অনুচিত। এবং তারা বলছে যে সেনা সদস্য নিশ্চিতভাবে মন থেকে চান যে সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, এই ধরনের বক্তব্য রাখছে। এখন আবার এদিকে উল্টো দিক থেকে পরোয়ানা জারির পর যারা হেফাজতে আছেন 15 জন, তাদের বিষয়ে অবশ্যই আদালতে আনতে হবে, এটি চিফ প্রসিকিউটর বলছেন। তাহলে আসলে কোন জায়গায় মুখোমুখি তাদের করা উচিত? সেনাবাহিনীর যে নিজস্ব বিচার ব্যবস্থা আছে সেখানে, নাকি চিফ প্রসিকিউটরের সামনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? চিফ প্রসিকিউটর যেটা করেছেন সেটা তো ইললিগাল কিছু করেননি, আনলফুল কিছু করেননি। বিতর্কটা এটা ছিল যেটা মিলিটারিরা তাদের মতো করে করুক, কিন্তু লিগ্যাল প্রসিজিওর বা ধরেন এরা মনে করেছে যে না, এটা সিভিল আমাদের দেশের আইন, তাতেই বিচার হবে। এই ডিবেটটা ঠিক কনস্টিটিউশনে কি দাঁড়ায় তা আমি জানি না। তবে চিফ প্রসিকিউটর যেটা বলেছেন সেটা বোধ আমার যুক্তিসঙ্গত বলে এই কারণে যে এতগুলো বছর যা হয়েছে, আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন ইনভলভ ছিল তা নিশ্চয়ই আমি বলবো না, কিন্তু আর্মি এটা তো জেনে শুনে বা বুঝে বন্ধ করতে যায়নি। হয়তো বলবে সে পরিস্থিতি তো ছিল না, তারা করতে পারতো না, সেই বেনিফিট অফ ডাউট আমি তাদেরকে দিচ্ছি। কিন্তু আজকে তাদের হাতে দিলে তারা যদি প্রফেশনাল ইউনিটির কারণে তাদের প্রতি লিনিয়েন্সি দেখায়, সেটা তো ঠিক হবে না। এই প্রশ্ন করা যেতে পারে এবং সেই কারণে এটা নাও হতে পারে। মানে ধরেন আমাদের একটা মামলা হয়েছিল কর্নেল তাহেরের এগেইনস্টে, আমি মামলার আসামি ছিলাম। তো কর্নেল তাহেরের বিচার তো এটা ট্রাইব্যুনালে হয়েছিল এবং জেল গেটে হয়েছিল। এরকম হতে পারে না যে, তা তো নয়। আর্মির লোকজনের বিচার সিভিল কোর্টে হতে পারে না তা কোনো কথা তো নয়। আমি যতদূর জানি এরকম কোনো আইন নেই, তো সেরকম করে বিচার হচ্ছে, বিচারটা তো হওয়া উচিত।
আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন দায়ী, এটা কেউই বলবে না। আমি মনে করি এটা মানে দুই কারণে বলবে। একটা হচ্ছে যে এটা এরকম ঘটনা নয়, 2 নম্বর হচ্ছে যে আমি যদি আর্মিকে অ্যাজ এ অর্গানাইজেশন ব্লেম করে দিই তাহলে আমার থাকে কি? আমি যদি পুলিশকে অ্যাজ এ হোল একটা আর্মি একটা অর্গানাইজেশন হিসেবে কন্ডেম করে দিই তাহলে আমার ল এনফোর্সিং কে করবে? তো ওইটা আমাকে বিচার করতে হবে যে এটার মধ্যে আমি যাতে একটা ক্লিন বা পার্জিং করতে পারি, সেদিক থেকে এই অ্যাটিটিউড যদি দেওয়া হয় আমি মনে করি তাতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে আজকে যোগ দেওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার সঙ্গে আমরা এই সময়ের রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক এমন আরো প্রসঙ্গের বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।